মেহেরপুর বর্ডারে ফের বিএসএফ এর পশুর চেষ্টা। বিজেপির বাধায় বাধ্য হলো ফিরিয়ে নিতে। উত্তরে বিভিন্ন সীমান্ত দিয়ে থামছেই না মাদক চোরাচালান। অনেক জায়গায় দেখা যাচ্ছে চরাঞ্চল, দুর্গম এলাকা, এই সমস্ত জায়গায় আসলে বিজেপির টহল দল আসলে পৌঁছতে পারে না। আবার নদী বেষ্টিত হওয়ার কারণে অনেক সময় এই নদী পথেও কি বলে মাদকের চোরাচালান চলে আসে। একটি অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক আমাদের দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়ে হত্যার কারণ জানা যায়নি এখনো। কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় একজন গ্রেফতার। খুলনার কয়রার দক্ষিণ বেতকাশী ইউনিয়নে দীর্ঘদিনেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। প্রাকৃতিক দুর্যোগ আর দারিদ্র্যের সাথে লড়াই করে বাসিন্দাদের টিকে থাকার সংগ্রাম। এই ইউনিয়নে কোনো আপনার সিপিসি রাস্তা নাই। রাস্তাঘাটে বাড়িতে মাল আনতে গেলে অনেক টাকা খরচ পড়ে। এলাকায় যদি কেউ একজন অসুস্থ হয়, নিতে গেলে অনেক সমস্যা হয়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সীমান্তে কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিনের অপচেষ্টা, তবে বিজেপির কঠোর প্রতিরোধের মুখে তা সফল হচ্ছে না। ভোরে আবারও মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 3 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজেপি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে 3 জনকে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশিন ও অনুপ্রবেশ ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, পুশিনের বিষয়ে কি বলছে বিজেপি এবং সীমান্তে তাদের তৎপরতা কেমন দেখছেন? ঘটনাটি চলেছে সেখানে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা যে সীমান্ত রয়েছে, সেই ধলা সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং সেটি আমরা দেখেছি সকালেই ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে স্থানীয় যে মানুষ রয়েছে এবং বিজেপির কঠোর নজরদারির কারণে তাদেরকে ঠিক ভারতীয় সীমান্ত যে অভ্যন্তরে বিজেপি এবং স্থানীয়রা তাদেরকে ঠেলে দেয় এবং বিএসএফ বাধ্য হয়ে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা এবং তাদের ফিরিয়ে নিয়ে যায়। আমরা একটু সীমান্ত এলাকা দেখানোর চেষ্টা করতে পারি। সীমান্ত এলাকা ঠিক আমার সামনে যে সীমান্ত দেখতে পাচ্ছেন, সেই সীমান্তের কাছাকাছি কিন্তু ভারতের অভ্যন্তর এবং বাংলাদেশের ভিতরে সীমানা, 2 সীমানার মধ্যে কিন্তু এখানে যে কাটাতারের বেড়া রয়েছে সেখান থেকে খুব দূরত্ব খুবই কম এবং এখানে যে ফসলগুলো রয়েছে সেখানে উঁচু ফসল রয়েছে, যে কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুব সহজেই পুশিনের ঘটনাগুলো ঘটাচ্ছে বলে স্থানীয় দাবি করছেন। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি মাইকিং করে মাইকিং এর মাধ্যমে বিএসএফ কে সতর্ক দেওয়া হতো যেন কোনোভাবেই তারা পুশিনের ঘটনা না ঘটাতে পারে। এর পাশাপাশি স্থানীয়দের মধ্যে আমরা দেখেছি সচেতনতা বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন ধরনের সচেতনমূলক প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে তাদেরকে পুশিনের ঘটনা সম্পর্কে বলা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি সীমান্তে নজরদারির যে বিষয়টি রয়েছে, সেখানে আমরা দেখেছি বিজেপির পাশাপাশি এখানে স্থানীয়রা বিজেপিকে সার্বিকভাবে সহায়তা করছে এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজেপি। কঠোর অবস্থানে রয়েছে তারা। এ ছিল মেহেরপুরের এখনকার মতো অবস্থা। ধন্যবাদ রামেশ, বিস্তারিত জানছিলাম আপনার থেকে। শেরপুরের শ্রীবর্দী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে 9 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। আটকের মধ্যে 4 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কর্ণছড়া বিওপির একটি টহল দল হরিয়াকুনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত 10টার দিকে তাদের শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ও বিজেপি জানায়, স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু আজিবর ও কালু মিয়ার সঙ্গে 40,000 টাকার বিনিময়ে ভারতে পাঠানোর মৌখিক চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরের শ্রীবর্দীতে আসেন। পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলারের প্রায় 150 গজ অভ্যন্তরে হরিয়াকুনা পাহাড়ি এলাকার বনে অবস্থান নেন। তবে বিজেপির কঠোর নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।
তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রংপুর বিভাগে মাদকের ছড়াছড়ি। গেল 6 মাসে এই বিভাগে আইন শৃঙ্খলা বাহিনীর 7,000 অভিযানে অন্তত 5,000 আসামি গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তবে সেবন ও হাতবদল কমছে না। এক্ষেত্রে সামাজিক আন্দোলন, ধর্মীয় অনুশাসন মানা, কর্মসংস্থান তৈরি সহ বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন দৃশ্যের দেখা নিয়মিত মেলে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম আর লালমনিরহাট সহ রংপুর বিভাগের সব জেলাতেই। যেন মাদক পরিবহন এবং সেবন অনেকটাই ওপেন সিক্রেট। বিভাগের 851 কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে আসছে এই মাদক। সীমান্তগুলা অনেক পিকুলিয়ার টাইপের। অনেক জায়গায় দেখা যাচ্ছে চরাঞ্চল, দুর্গম এলাকা, এই সমস্ত জায়গায় আসলে বিজিবির টহল দল আসলে পৌঁছতে পারে না। আবার নদী বেষ্টিত হওয়ার কারণে অনেক সময় এই নদী পথেও মাদকের চোরাচালান চলে আসে। সব জায়গায় কিন্তু আবার ভারত তাদের সীমান্ত বেড়াও তৈরি করতে পারে না। গত 6 মাসে রংপুর অঞ্চলে প্রায় 7,000 অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত 5,000 মাদক কারবারি। উদ্ধার হয় হিরোইন সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক দ্রব্য। মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের বিস্তীর্ণ একটা সীমানা রয়েছে। এই সীমানাগুলি এই প্রোডাক্টগুলো কিন্তু ঢোকে। তা যদি আমরা আন্তরাষ্ট্রিক যে সম্পর্কটা, এই সম্পর্কটা যদি কূটনৈতিকভাবে এটা যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে আসলে এই মাদকের ফ্লোটা করা কঠিন। কিন্তু সমস্যার শেকড় সীমান্তে, তাই সেখানেই নজর বিজিবির। একটি অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক আমাদের দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য বিজিবির পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য দপ্তর সমূহ অত্যন্ত দায়িত্বপূর্ণ পালন করছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদকের বিস্তারে ভূমিকা আছে প্রভাবশালী চক্রের। এজন্য আইন সংশোধনের পরামর্শ তাদের। চাইছেন আলাদা ট্রাইব্যুনাল। তো বর্তমান যে বিদ্যমান আইন আছে, যার কাছে মাদকদ্রব্য পাওয়া যাবে উনি শাস্তি পাইতে হকদার। কিন্তু এখানে যারা যারা অর্থ সাপ্লাই দেয় বা অন্যভাবে সহযোগিতা করে, তারা ঠিকমতো শাস্তির আওতায় পড়ে না। এই জন্য আমার মনে হয় এই মাদক নিয়ন্ত্রণ যে আইনটা, এটাও কিছু সংশোধন করা দরকার। পৃথক আদালতে যদি ওদের ট্রায়ালটা তাড়াতাড়ি হয়। এরপরে কিছু আছে মোবাইল কোর্টের মাধ্যমে কিছু আমরা করা হচ্ছে। মোবাইল কোর্টে পানিশমেন্ট দেওয়ার পরে তারা আবার আপিল করে জামিন পেয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো যদি আমাদের অ্যাড্রেস করা যায়, তাহলে আমি মনে করি এটা কমে যাবে আস্তে আস্তে। মাদক সেবীদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে রংপুরে 200 শয্যার একটি হাসপাতাল নির্মাণ প্রকল্প গেল বছর 24শে জুন একনেকে পাশ হয়েছে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল মা ও 3 মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এছাড়া গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদার নিহতের ঘটনায়ও কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলছে অভিযুক্ত মারা যাওয়ায় রহস্য উদ্ঘাটনের সময় লাগছে। এদিকে ময়নাতদন্তের জন্য 5 জনের মরদেহ রাখা হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় মা শাহিনুর বেগম, তার মেয়ে সাইমা, ইকরা ও শিফাকে। এ সময় গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত অন্তর মজুমদারও। সাসপেক্ট সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত তদন্তে উদ্ঘাটন করতে পারবো। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, হত্যাকাণ্ডের কারণ কি জানা গেল এবং পুলিশ কি বলছে এ বিষয়ে? পুরো
পুরবী আসলে হত্যাকাণ্ড কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ বা স্থানীয়ভাবে এখনো কথা বলে আমরা এখনো কোনো কিছু নিশ্চিত করা যাচ্ছে না, কারণ পুলিশ তদন্ত করছে যে কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে সে বিষয়ে। কারণ যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকেও কিন্তু আসলে গণপিটুনিতে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তার কিছুক্ষণ আগেই কিন্তু যারা যে 5 জন রয়েছে হত্যাকাণ্ড ঘটেছে সেই 4 জন একই পরিবারের যে 4 জন রয়েছে তাদের পোস্টমর্টম কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। আমরা সদর হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন অরূপ পাল, তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। তাদের বিভিন্ন শরীরে মাথায় এবং দেখা যাচ্ছে বিভিন্ন হাতে দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন রয়েছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। তবে লাশগুলো কিছুক্ষণ পরে কিন্তু তাদের পরিবারের স্বজনরা আসার কথা রয়েছে, সে আসলে কিন্তু তাদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। হস্তান্তর করার পরে কিন্তু স্থানীয়ভাবে রায়পুর উপজেলায় একটি কিন্তু জানাজা হওয়ার কথা রয়েছে, সেখান থেকে তাদের লাশ কিন্তু স্থানীয়ভাবে তাদের যে পারিবারিক অবস্থান রয়েছে কুমিল্লা হোমনা থানায়, সেখানে তাদের লাশগুলো নিয়ে পারিবারিক অবস্থানে দাফন করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে একটি জিনিস বারবার বলা হচ্ছে যে তারা বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের যে অত্যাধুনিক যত যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে তারা কিন্তু চেষ্টা করছেন যে এর সাথে কারো জড়িত আছে কিনা বা আর কেউ আছে কিনা বা এর সাথে কি হতে পারে, কেন হত্যা করা হয়েছে, সেজন্য তারা দ্রুত চেষ্টা করছেন এবং দ্রুতই তারা একটি হত্যাকাণ্ডের উদ্ঘাটন করবে বলে আমরা জানতে পেরেছি, এবং এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়াধীনও রয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। পুরবী। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারীদের বাড়ি ঘরে হামলা ও স্কুল শিক্ষার্থী ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় 6 জনের নামে উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে ইথারের বাবা। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে আয়োজন করে স্থানীয়রা। কর্মসূচি শেষ হলে হঠাৎই অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথার আহমেদ গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত 5 জন। ইথারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। বুধবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুটি গ্রুপ। ধারণা, সেই ঘটনার জেরেই হামলা করে এক পক্ষ। পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করছে শিয়া মতাবলম্বীরা। সকালে রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালি বের হয়। আঞ্জুমান ই কাদেরিয়া নেতাদের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় খালি পায়ে হাজার হাজার ইমাম হুসেইন অনুসারী শোক মিছিলে অংশ নেয়। রাস্তার দুপাশ থেকে গোলাপ জল ছিটানোর পাশাপাশি শরবত বিতরণ করা হয় এ সময়। বাংলাদেশের একেবারে দক্ষিণের জনপদ কয়রার দক্ষিণ বেতকাশী। দুই পাশে সুন্দরবন, চারপাশে শাকবাড়িয়া আর কপোতাক্ষ নদ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ইউনিয়নের মানুষের জীবন দীর্ঘ সংগ্রামের। এই পিচঢালা সড়ক, পর্যাপ্ত চিকিৎসার সুযোগ ও নিরাপদ পানি নিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট আর দারিদ্র্য প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এ পদের হাজারো মানুষের সামনে। কোনো প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ বেতকাশী ইউনিয়নের মানুষ থাকেন আতঙ্কে। আমির সোহেলের ছবিতে সেই সংগ্রামের বিস্তারিত জানাচ্ছেন শেখ আল হাসান। 12 ফুট প্রশস্তের এই সড়কটি খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। একসময় আরও চওড়া বেড়িবাঁধটি ভাঙনের শিকার হয়ে এই জীর্ণ দশা। খানাখন্দে ভরপুর সড়কটি বর্ষা এলেই হারিয়ে যায় কাদার নিচে। তখন নৌকা ছাড়া কোনো গতিই থাকে না দক্ষিণ বেতকাশী ইউনিয়নের বাসিন্দাদের। ম্যাক্সিমাম হচ্ছে কাঁচা রাস্তা, আর হচ্ছে নৌকা পথে যেতে হয়, যেটা দক্ষিণ বেতকাশী। এই ইউনিয়নে কোনো আপনার হচ্ছে পিসি রাস্তা নাই। বৃষ্টি হলে আমাদের খুবই কষ্টকর হয়ে যায়, হাঁটি যাওয়া লাগে, আর তা না হলে নদী পথে নৌকায় টলহরে যাওয়া লাগে। রাস্তাঘাটে বাড়িতে মাল আনতে গেলেও অনেক টাকা খরচ পড়ে। যদি আমরা খুলনাতে একটা মাল আনি, যে টাকা কিনতি সেই টাকা পরিমাণ লাগে হলো আমাদের বোট ভাড়া, গাড়ি খরচ দিয়ে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলাই বাঁধ ভেঙে ডুবে গিয়েছিল প্রায় পুরো ইউনিয়নটি। প্রাণ হারান 20 জনের মতো। সেই দুর্যোগে স্ত্রী সন্তান হারিয়েছিলেন বড় আংটেহারা গ্রামের রবেন মণ্ডল। দুঃসহ সেই স্মৃতি মনে করে এখনো কান্নায় ভেঙে পড়েন রবেন। আমার পরিবারে 2 জন গেছে, আমার বাড়ি এলাকায় আর আমার 7 বছরের ছেলে। আমার এলাকায় যারা মানুষ আছে, নদীর বান উঠেছে
এ যারা না খাইছে তারা বলতে পারো না দৃশ্যটা কি। আমি যেন অনুভব করলাম আকাশের মতন সাদা গিয়ে আসলো এর ভিতরে পানি। দক্ষিণ বেতকাশির শেষ প্রান্তে ঘড়িলাল বাজার এলাকার সবচেয়ে বড় বাজার এটি। খুলনা থেকে ট্রলারে মালামাল নিয়ে আসেন এই বাজারের দোকানিরা। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আগের মতো এখন আর বেচাকেনা নেই। ইনকামের সোর্স ভালো ছিল, এখন কম হয়ে গেছে, তার থেকে বাজার নর্মাল হয়ে গেছে। যাতায়াতের পথের কারণে ইনকামের সোর্স খারাপ হয়ে গেছে। কয়রার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩৫,০০০। ১২টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের সাথে কয়রা সদরের যোগাযোগের একমাত্র ভরসা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। এখানে মৌলিক অধিকারের একটি স্বাস্থ্যসেবা প্রাপ্তির চেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসকের কাছে পৌঁছানো। মোটরসাইকেলে অথবা ট্রলারে করে যেতে হয় কয়রা সদরে, সেখান থেকে খুলনা অথবা সাতক্ষীরায়। যানবাহনের খুব সমস্যা হয়। এলাকায় যদি কেউ একজন অসুস্থ হয়, নিতে গেলে অনেক সমস্যা হয়। বড় কোনো গাড়ি চলে না, বাইক ছাড়া এই রাস্তায় চলাচলের জন্য উপযোগী না। বাসিন্দাদের সবচেয়ে বড় আতঙ্ক প্রাকৃতিক দুর্যোগ। উপকূলের কাছাকাছি জনপদ হওয়ায় ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস সবার আগেই যেন আঘাত হানে এই ইউনিয়নে। প্রতিটি দুর্যোগ মনে করিয়ে দেয় সিডর, আইলা, আমফান, বুলবুল কিংবা ইয়াসের ক্ষতচিহ্ন। একের পর এক দুর্যোগের ছবলে আর গুছিয়ে উঠতে পারে না বাসিন্দারা। অনেকেই এলাকা ছেড়েছেন, যাদের যাওয়ার জায়গা নেই তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে মাটি আঁকড়ে পড়ে আছেন। জলোচ্ছ্বাস বেশি এ জায়গায়, আর সমুদ্র চারি সাইডে, তার জন্য চাষের জন্য এই বছরে 2-3 ফিরে ভেঙে যায়। আবহাওয়া যদি ভালো হতো, তাই এই যে দুটুকুর ফসল আদি হওয়া যে ফসল আদিগুলো মানুষ খুব মজবুত করে লাগাতে পারতো। কোনো সিগন্যাল বা কোনো জোয়ারই হয় তখন প্রথমেই আমাদের আঘাত করে, এই জন্য আমাদের ক্ষতিটা বেশি হয়। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দেশের সবচেয়ে অনিরাপদ এলাকাগুলোর একটি দক্ষিণ বেতকাশি। লবণাক্ততা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় আর অর্থনৈতিক অনিশ্চয়তা এখানকার মানুষের নিত্য সঙ্গে। এই অঞ্চলগুলোকে আলাদা করে দেখা দরকার, এটা অন সাইজ ফিট ফর অল এভাবে না দেখে আসলে এই অঞ্চলগুলোতে আসলে স্পেশাল অ্যালোকেশন থাকা দরকার। প্রতিকূল আবহাওয়া আর প্রতিকূল পরিবেশের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হয় এই ইউনিয়নের মানুষদের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই বেড়িবাঁধ এই এলাকাকে উন্নত করতে পারে, এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, দক্ষিণ বেতকাশি, কয়রা। বয়সের ভারে উজ্জ্বল দেশবরণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া। দীর্ঘ সঙ্গীত জীবনে 5 শতাধিক গানের রচয়িতার দিন কাটে এখন অর্থকষ্টে। চিকিৎসার ব্যয়ভার মেটাতেও হাত পাততে হয় পাড়া প্রতিবেশীদের কাছে। খ্যাতিমান এই লোকসঙ্গীত শিল্পীর জীবন প্রদীপ যেন নিভৃতেই না নিভে যায়, সেজন্য সরকারের কাছে চিকিৎসা সহযোগিতার আবেদন স্থানীয়দের। গানের কলির মতোই বয়সের ভারে কাবু হয়েছেন কাঙালিনী সুফিয়া। এখন আর কণ্ঠে আগের মতো সুর নেই, বার্ধক্যের ভারে কথা বলতে কষ্ট হয় খ্যাতিমান এই লোকসঙ্গীত শিল্পীর। বুড়ো হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, এই টাকা গেলে চিকিৎসা হইতে পারতেছি না, এই যে হাত খানা ভাঙিয়ে গেছে। তার ঝুলিতে রয়েছে 30টি জাতীয় এবং 10টি আন্তর্জাতিক পুরস্কার। তবুও আজ অর্থাভাবে চিকিৎসাও থমকে আছে। দিন চলছে শিল্পকলা একাডেমি থেকে দেয়া অর্থ সহায়তায়। গানের জন্য আর ডাক পান না বরেণ্যই বাউল শিল্পী। এখন আমার কোনো অনুষ্ঠানে কেউ ডাকেও না, আর ধরুন যে প্রোগ্রাম আসে না, বুড়ো হয়ে গেছি যে এই জন্য ভালো লাগে না। আর জীবন থাকলে সবাই এগিয়ে আসে। রাজবাড়ী সদরের বিলপাড়ায় কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘরে ধুলোর স্তর জমেছে শিল্পীর পুরস্কারের ওপর। সুফিয়া যেন সুচিকিৎসা পায়, সরকারের কাছে সেই দাবি জানালেন স্থানীয়রা। হাসপাতালে একটি ভালো ক্যাবিন দিয়ে ওনার এই চিকিৎসা সেবা শুশ্রূষা করা উচিত। কাঙালি সুফিয়াকে 21 পদক দিলে আমরা রাজবাড়ীবাসী গর্বিত থাকবো। তারিখ দিয়া জানো আমার মার দিকে একটু সুনজরে তাকায়, তার চিকিৎসা যেন হয়, সে যেন বাঁচতে পারে, যে কয়দিনই দুনিয়াতে বাঁচে।
1961 সালে রাজবাড়ির বালিয়াকান্দিতে জন্ম হয় সুফিয়া খাতুনের। তার গানে মুগ্ধ হয়ে কাঙ্গালিনী উপাধি দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক। দীর্ঘ সঙ্গীত জীবনে 5 শতাধিক গান রচয়িত করেছেন কাঙ্গালিনী সুফিয়া। তবু বুঝার মন পাইলাম না রে। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।